হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। 1980 সাল পর্যন্ত মহিলাদের সন্তান ধারণের যে সময়টা সেটা ছিল 22 বছর। 2000 সালে সেটা একটু বেড়ে হলো 26 বছর। তারপরে 2015 সালে সেটা বেড়ে হলো 28 বছর। এবং প্রেজেন্ট টাইমে মহিলাদের সন্তান ধারণের মোটামুটি একটা অ্যাভারেজ এজ হচ্ছে 30+। সময় যত এগোচ্ছে মহিলাদের সন্তান ধারণের যে বয়সটা, অ্যাভারেজ যে বয়সটা সেটা বাড়ছে, কিন্তু তাদের বায়োলজিক্যাল ক্লক টিক 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 করেই যাচ্ছে। তো সেটাকে তো থামানোর কোনো অপশান নেই। কিন্তু যদি এরকম কোনো অপশান থাকে যেখানে আপনি আপনার এগটাকে আপনার পার্টিকুলার কোনো বয়সে, ধরুন 22 বছর বা 24 বছর বা 26 বছর, মানে কম বয়সে, মানে 30 ক্রস না হওয়ার আগেই যদি আপনার এগটা কোনোভাবে ফ্রোজেন করিয়ে আপনি রাখেন এবং সেই এগটা ইন ফিউচার আপনি ইউজ করেন আপনার সন্তান ধারণের জন্য, তাহলে কেমন হয়? এরকম কি কোনো অপশান আছে? আছে। এগ ফ্রিজিং বা ওসাইট ক্রায়ো প্রিজার্ভেশন যে ব্যাপারটা, সেটা আসলে কি, সেটা সুবিধে অসুবিধে কি আছে, কারা করতে পারেন, কোন সময়ে করতে পারেন, কি কি ঝুঁকি আছে, খরচ কীরকম, এবং এটা সাকসেস রেট কত, অবভিয়াসলি ডিটেল ইনফরমেশন আমি দেবো। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে জানবো এগ ফ্রিজিং ব্যাপারটা কি। এগ ফ্রিজিং বা ওসাইট ক্রায়ো প্রিজার্ভেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মহিলারা পার্টিকুলার কোনো একটা সময়ের এগ তাদের কাছ থেকে কালেকশন করা হয় এবং সেই কালেক্টেড এগটাকে এমনভাবে স্টোর করা হয় যাতে ইন ফিউচার সেটা আবার তারা ব্যবহার করতে পারেন সন্তান ধারণের জন্য। এবং এই যে পুরো প্রসেসটা, সেটাতে এগের কোনো রকম কোয়ালিটি ওয়াইজ কোনো রকম ডিটোরিয়েশন হয় না। এগ যেরকম কোয়ালিটি সেরকমই থাকে, কিন্তু মহিলারা একটু বেশি সময় পান যাতে তাদের সময় মতো তারা সন্তান ধারণ করতে পারেন। এরপরে জানবো কেন আপনি এই এগ ফ্রিজিংটাকে অপ্ট করবেন। তার প্রথম যে কারণ সেটা হচ্ছে, দেখুন এখন সবাই স্বাবলম্বী হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তো তার জন্য একটু সময় দরকার। কিন্তু যেহেতু সময়ের সাথে সাথে, মানে 35 ক্রস করার পরেই এগের কোয়ালিটি এবং কোয়ান্টিটির যে চেঞ্জটা, সেটা আপনার সন্তান ধারণের ক্ষেত্রে হয়তো এফেক্ট করতে পারে। তো সেইটাকে এড়ানোর জন্য আপনি যদি কম বয়সে, ধরুন 25, 26, 27 এই বয়সের কোনো একটা সময়ে এগকে ফ্রিজ করে রাখেন, তাহলে আপনার মাথায় সেই বার্ডেন থাকবে না যে বয়স হওয়ার সাথে সাথে আপনার যে এগের কোয়ালিটি ডিটোরিয়েট করছে, তার জন্য হয়তো আপনি ইনফার্টিলিটি সমস্যাতেও ভুগতে পারেন। এই ধরনের যে আনসার্টেনিটি, সেইগুলো থাকবে না। নেক্সট হচ্ছে, ধরুন অনেক সময় হয় যে মহিলারা একটু বেশি সময়ে বেবি কনসিভ করতে চান, তো হয়তো তারা প্রিপেয়ার্ড না, মেন্টালি প্রিপেয়ার্ড না, তো সেক্ষেত্রে আপনি এগ ফ্রিজিং করাতে পারেন। নেক্সট হচ্ছে, ধরুন আপনার কোনো রকম চিকিৎসা চলছে, কেমোথেরাপি বা পেলভিক রেডিয়েশন যেগুলো দেওয়া হয় না, সেগুলো ভীষণভাবে হ্যাম্পার করে এগের কোয়ালিটি এবং আপনাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, সেইটাতেও এফেক্ট করে। সেই ব্যাপারটা এড়ানোর জন্য কেমোথেরাপি বা কোনো রেডিয়েশন আপনার শরীরে চলার আগেই আপনি এগটাকে ফ্রিজ করে নিতে পারেন। বা ধরুন আপনার ফ্যামিলিতে আর্লি মেনোপজের সমস্যা আছে, জেনেটিক এটা, তো সেই ব্যাপারটাকে এড়ানোর জন্য, মানে কিন্তু আপনি এক্ষুনি বেবি প্ল্যান করতে চাইছেন না, তো আপনি আপনার এগটাকে ফ্রিজ করে রাখলেন। বা ধরুন আপনার পিসিওডি সমস্যা আছে বা ডায়াবেটিস আছে বা জরায়ুর কোনো সমস্যা আছে, তো ইন এনি কেসেস আপনি এগটাকে ফ্রিজ করে রাখতে পারেন। আপনার ট্রিটমেন্ট হয়ে গেল, আপনি পুরোপুরি কিওর্ড হয়ে গেলেন, বা আপনার সমস্যাটা সাময়িকভাবে দূর হয়ে গেল। তারপরে আপনি চুজ করলেন যে আপনি এবার মা হতে চান বা আপনি সন্তান ধারণে এবার প্রিপেয়ার্ড। বা অনেক সময় হয় যে ধরুন আপনার ফ্যামিলির কোনো সমস্যা হচ্ছে, বা হতে পারে যে ডিভোর্সের সিচুয়েশন চলছে, তো আপনি রেডি নন, আপনি মেন্টালি প্রিপেয়ার্ড নন, বা আপনার সিচুয়েশন আপনার সাথে সায় দিচ্ছে না যে আপনি এক্ষুনি মা হতে পারবেন। তো সেই সব সিচুয়েশানগুলোকে এড়ানোর জন্য বেস্ট অপশান হচ্ছে যে আপনি আপনার এগটাকে ফ্রিজ করে রাখলেন। তারপরে আপনি সময় মতো, যখন আপনার সমস্যা মিটে গেল, যখন আপনার যা কিছু টার্ময়েল চলছে সেগুলো কমপ্লিটেড হয়ে গেল, তখন আপনি সন্তান ধারণের জন্য সেই এগটাকে ফিউচারে ব্যবহার করলেন। এইবার হচ্ছে আপনি কখন এগটাকে ফ্রিজ করাবেন। তার বেস্ট বয়স হচ্ছে 22 থেকে 28 এই বয়সটা, কারণ 35 থেকে 45 যে এজ রেঞ্জটা না, সেইটাতে ডিমের কোয়ালিটি চেঞ্জ হতে থাকে। তো হতে পারে যে আপনি যে সন্তান ধারণ করলেন
বেশি বয়সে, সেই ক্ষেত্রে আপনার বেবি ডাউন সিনড্রোম হলো বা ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটিস এলো বা জেনেটিক কোনো সমস্যা হলো, তো সেইগুলোকে এড়ানোর জন্য বেস্ট যে আপনি 22 থেকে 28 এই যে বয়সের রেঞ্জটা, সেই বয়সে আপনি আপনার এগটাকে ফ্রিজ করে রাখলেন। তো ইন ফিউচার যখন আপনি সন্তান ধারণ করবেন ওই এগটা দিয়ে, তখন আপনার যে ইয়াঙ্গার ভার্সনের যে এগটা সেইটাই যেহেতু ইউজড হবে, তো অ্যাবনর্মালিটিস যেগুলো আসার সম্ভাবনা থাকে ওল্ডার এজের এগ থেকে, সেইগুলো টোটালি আপনি অ্যাভয়েড করতে পারবেন। তো এই এগ ফ্রিজিং করাতে মোটামুটি কীরকম সময় লাগে দেখুন। ওভারঅল যদি আপনি বলেন, মানে আপনি ডক্টর দেখবেন, তার কাছে যাবেন, এই সবকে যদি আপনি বাদ দেন, তাহলে মোটামুটি 14 ডেজ আপনার একটা হরমোনাল থেরাপি চলে। সেই থেরাপির পর আপনাকে কোনো একটা সেন্টারে, ভালো সেন্টারে যেতে হয়, মানে আপনাকে হয়তো লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হবে, দিয়ে আপনার এগ কালেকশন করা হবে, সেইটাতে ম্যাক্সিমাম আপনার আধ ঘন্টা যাবে। তো এই এগ ফ্রিজিংয়ের ধাপগুলো কী কী? একদম প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক স্ক্রিনিং, মানে আপনি কোনো স্পেশালিস্টের কাছে যাবেন, উনি আপনার শারীরিক যা কিছু পরীক্ষা নিরীক্ষা সেগুলো করবেন, এবং তারপরে উনি আপনাকে ব্লাড টেস্ট দেবেন, যেখানে আপনার হরমোনাল যা কিছু টেস্ট হবে, আপনার ওভারিয়ান রিজার্ভ টেস্ট হবে, আপনার ইউএসজি হবে, মানে টোটালি আপনার টেস্ট হবে আপনার শারীরিক কী সিচুয়েশন সেটা দেখার জন্য, আপনার হরমোনাল লেভেল চেক করার জন্য, এবং আপনার মধ্যে কোনো সংক্রামক কোনো রোগ আছে কিনা, মানে সেই সময় তো আপনার থেকে এগ কালেকশন করলে সেই এগটাতেও সেই ইনফেকশনটা থেকে যাবে, তো সেই জন্য অ্যাডিশনাল আপনার কোনো ইনফেকশন আছে কিনা, হেপাটাইটিস বি হতে পারে বা HIV হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, তো আপনার মধ্যে এই ধরনের কোনো রকম সমস্যা আছে কিনা সেটা থরলি চেক করা হবে। নেক্সট স্টেপ হচ্ছে ডিম্বাশয়কে স্টিমুলেট করা হয় হরমোন দিয়ে, যাতে আপনার মধ্যে প্রত্যেক মাসে তো আমাদের একটা করে এগ তৈরি হয়, যাতে একটা করে, মানে ওই প্রসেসে আপনি একটা এগ কালেকশন করাবেন, এইটা তো ফিজিবল আইডিয়া না, মানে একবারে আপনি অনেকগুলো এগ কালেকশন করে যাতে নিতে পারেন, সেই জন্য আপনাকে কিছু হরমোন থেরাপি করা হবে, মানে আপনাকে হরমোন ইনজেকশন দেওয়া হবে, যাতে অনেকগুলো ফলিকল একসাথে স্টিমুলেটেড অ্যান্ড অ্যাক্টিভেটেড হয়, যাতে তারা এগগুলোকে, অনেকগুলো এগকে একসাথে তৈরি করতে পারে। এবং এই যে হরমোন ইনজেকশন দেওয়া হবে, সেইটার পর থেকে থ্রু আউট দ্য টাইম আপনার থরো মনিটরিং করা হয়, আপনার ফলিকলগুলো কীরকম তৈরি হচ্ছে, কিভাবে ডেভেলপ করছে, ঠিক কোন সময়ে এগ কালেকশন করতে সুবিধা হবে সেইটাকে বোঝার জন্য। মোটামুটি এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে 20 থেকে 25টা এগ কিন্তু কালেকশন করা যেতে পারে, এবং যখন ফলিকলগুলো একদম ম্যাচিওর হয়ে যাবে তখন বেসিক্যালি এগ কালেকশন করা হয়, এবং সেটার জন্য আপনাকে একটা লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। একটা ইনস্ট্রুমেন্ট আছে লম্বা নিডলের মতো দেখতে, আপনার লাগবে না, তাতে একটা ক্যাথেটারের মতো জিনিস, সেইটা আপনার ভেজাইনার মধ্যে দিয়ে ইনসার্ট করিয়ে এগগুলো সাকশন করে কালেকশন করা হয়, একটা লিকুইডের মধ্যে রাখা হয়, এবং যত দ্রুত সম্ভব সেগুলোকে টেস্ট করে, মানে এগের কোয়ালিটি সব টেস্ট করে, যেগুলো বেস্ট কোয়ালিটির এগ সেইগুলোকে ফ্রোজেন করা হয়। নর্মাল ফ্রিজে সেটাকে ঢোকানো হয় না, তার জন্য -196 ডিগ্রি টেম্পারেচারের লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন হয়। এই এগটাকে না ধীরে ধীরে ফ্রোজেন করা হয় না, সাডেনলি ফ্রোজেন করা হয়, যাতে সেই এগের কোয়ালিটি ভালো থাকে। এবং এই কুইক যে ফ্রোজেন যে ব্যাপারটা হয়, সেইটার জন্য এই ডিমগুলোকে দেখতে না অনেকটা স্ফটিকের মতো হয়, মানে গ্লাসের মতো দেখতে হয়। এই যে প্রসেসটা, এটাকে ভিট্রিফিকেশন বলে, এই কুইক ফ্রিজিংয়ের যে ব্যাপারটা সেটাকে। এবং এইটার ক্ষেত্রে এগের কোয়ালিটি একদম ঠিকঠাক থাকে, মানে ধীরে ধীরে যদি সেটাকে ফ্রোজেন করা হয় সেক্ষেত্রে এগের কোয়ালিটি ডিটোরিয়েট করবে, এবং তার মধ্যে যা কিছু রিপ্রোডাক্টিভ প্রপার্টি আছে সেটা লুজ করতে পারে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য এই ভিট্রিফিকেশন যে ব্যাপারটা সেইটাকে ইউজ করা হয়, যেটা ক্রায়ো প্রিজার্ভেশনের একটা অ্যাডভান্সড টেকনোলজি। এবং ইন ফিউচার যখন আপনার মনে হবে যে আপনি এবার রেডি সন্তান ধারণের জন্য, তখন সেই এগটাকে আপনি কালেকশন করতে পারেন। এবং আইভিএফের যে প্রসেসটা আমি বলেছিলাম, সেই প্রসেসে আপনার পার্টনারের কাছ থেকে স্পার্ম কালেকশন করে সেটা ফার্টিলাইজেশনের মাধ্যমে আপনার শরীরে সেই এমব্রায়োটাকে ইমপ্লান্ট করে দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত জানেন না যে আইভিএফ এক্স্যাক্টলি কী টেকনিক, তারা আমার এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, ডিটেলে বলা আছে। আচ্ছা, এই প্রসেসটা করালে আপনার কোনো রকম সমস্যা হতে পারে? সমস্যা অ্যাজ সাচ কিন্তু হতে পারে না, কিন্তু অনেক সময় হয় যে একটা ওই যে ক্যাথেটারের মতো জিনিস ইনসার্ট করা হচ্ছে, সেটা যদি ঠিক করে ক্লিন করা না হয়, অনেক সময় ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে প্রস্রাবের জ্বালা হতে পারে বা ব্লিডিং হতে পারে। যেহেতু একটা স্টিমুলেশন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার ওভারি হাইপার স্টিমুলেটেড হয়ে যেতে পারে, তো সেখানে ব্যথা হতে পারে, ক্র্যাম্প হতে পারে। তো যখন আপনি দেখবেন যে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, অবভিয়াসলি আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ধরুন জ্বর হলো, বা পেটে ব্যথা হলো, গা গোলানো ভাব হলো, বা ব্লিডিং হলো, বা ইউরিনেশনের সময় জ্বালা জ্বালা ভাব হলো, এগুলো প্রত্যেকটা ইনফেকশনের একটা সিমটম, বা আপনার যে কালেকশন হচ্ছে, কালেকশনের প্রসেসে কোনো সমস্যা থেকে গেলে অনেক সময় এটা হতে পারে। তো আপনি আপনার ডক্টরের সাথে কিন্তু অবশ্য করে কথা বলে নেবেন।
এইবার হচ্ছে আপনি কতদিন পর্যন্ত এই এগগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। ইন্ডিয়াতে 10 বছর, যদি 10 বছর পেরিয়ে যায় তারপরে সেই এগগুলো মায়ের কনসেন্ট, মানে যার কাছ থেকে কালেকশন হয়েছে তার কনসেন্ট নিয়ে সেটা ফার্দার কোনো টেস্টিংয়ের জন্য বা কোনো ল্যাবে কোনো এক্সপেরিমেন্টের জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। এগ ফ্রিজিং অ্যান্ড এমব্রায়ো ফ্রিজিং এই দুটো কি একই জিনিস? না, একই জিনিস না অবভিয়াসলি। একটা হচ্ছে আপনার ডিমটাকে স্টোর করা হচ্ছে, যেটাকে এগ ফ্রিজিং বলছে, আর আরেকটাতে হচ্ছে যেখানে ডিমটা ফার্টিলাইজেশন হচ্ছে স্পার্মের দ্বারা এবং সেই এমব্রায়োটাকে স্টোর করা হচ্ছে, সেটা হচ্ছে ভ্রূণ ফ্রিজিং বা এমব্রায়ো ফ্রিজিং। এর মধ্যে যদি আপনি এফিসিয়েন্সির দিক থেকে দেখেন তাহলে যদি আপনি এমব্রায়ো ফ্রিজিং করান সেইটা কিন্তু এগ ফ্রিজিংয়ের থেকে 99% বেশি এফিসিয়েন্ট হয়। এটার ক্ষেত্রে সমস্যা কি? সমস্যা হচ্ছে যদি আপনি অবিবাহিত থাকেন তাহলে তো এমব্রায়ো ফ্রিজিংয়ের ব্যাপারটা ঠিক আসে না, তো সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি এগ ফ্রিজিংই করাতে হবে। এটাই সমস্যা। আদারওয়াইজ যদি আপনি ম্যারিড হন এবং আপনি এরকম প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এমব্রায়ো ফ্রিজিং করতেই পারেন এগ ফ্রিজিং না করিয়ে, সেটা অনেক ফিজিবল হবে আপনার জন্য। এই যে এগ বা এমব্রায়ো স্টোরেজের কি কোনো চুক্তি হয়? হ্যাঁ, অবভিয়াসলি চুক্তি হয়। প্রত্যেকটা দেশে এই চুক্তি আলাদা। আমাদের দেশে এই চুক্তি 10 বছরের জন্য ভ্যালিড এবং লিগালি সব কিছু প্রসেসের থ্রু কিন্তু যেতে হয়। যখন আপনি এগ ফ্রিজিং করাবেন আপনাকে সেই চুক্তিতে কিন্তু সাইন করে তবে কিন্তু এই প্রসেসের থ্রু যেতে হবে, মানে এটা কম্পালসারি। আপনি যেখান থেকেই করান এই প্রসেসটা কিন্তু আপনাকে ফলো করতেই হবে। কোনো একটা সিঙ্গেল প্রেগনেন্সির জন্য, মানে একটাই প্রেগনেন্সির জন্য আপনি কতগুলো এগ বা এমব্রায়োকে স্টোর করে রাখতে পারেন? যদি এগের কথা হয় তাহলে আপনাকে হয়তো ডক্টর বলবেন যে 10টা থেকে 12টা আপনি এগ স্টোর করে রাখতে পারেন, আর যদি এমব্রায়োর কথা হয় তাহলে তারা মোটামুটি 7 থেকে 8টা এমব্রায়ো ফ্রোজেন করে রাখতে প্রেফার করতে বলেন। মোটামুটি একটা আইভিএফের সাইকেল যখন চলে না তখন যে এগ যে স্টোর করে রাখা সেটা মোটামুটি 20টা এগ কিন্তু ডাক্তারবাবু আপনার থেকে কালেকশন করে স্টোর করে রাখেন। এইবার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যদি আপনি এগ ফ্রোজেন করিয়ে সেইটা থেকে আপনি সন্তান ধারণ করেন সেক্ষেত্রে কি আপনার সন্তানের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি, কোনো জেনেটিক ডিসঅর্ডার আসার সম্ভাবনা থাকে? এর উত্তর হচ্ছে না, একদমই না। কারণ আপনি যদি বেশি বয়সে সন্তান ধারণ করতে চান সেক্ষেত্রে সেই এগটার যে কোয়ালিটি হবে সেই জায়গাতে যদি আপনি আপনার ইয়াঙ্গার ভার্সনের এগটা ইউজ করেন সেইটা আপনার জন্য অনেক 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 গুণে ভালো হবে এবং বার্থ ডিফেক্ট, কোনো রকম জেনেটিক অ্যাবনর্মালিটি আসার চান্স অনেক কম থাকবে। বা বেশি বয়সের প্রেগনেন্সিতে অনেক সময় হয় যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা কোনো রকম বার্থ ডিফেক্ট আসছে, সেইগুলো আসার চান্স কিন্তু একদম থাকে না। এইবার আসি টাকা পয়সার কথা যে কীরকম খরচ হতে পারে। দেখুন, এইটা একটু এক্সপেন্সিভ, এটা তো অবভিয়াসলি আপনাকে মানতেই হবে যে এটা একটু এক্সপেন্সিভ ব্যাপার। তার প্রথম যে খরচ সেটা হচ্ছে প্রাথমিক যে স্ক্রিনিং আপনার হবে, মানে আপনার যা কিছু টেস্টিং হবে সেটাতে মোটামুটি আপনি ধরে রাখুন আপনার 5 থেকে 10,000 খরচ হবে। নেক্সট হচ্ছে আপনার যে হরমোনাল থেরাপি যেটা চলবে, মানে হরমোনাল ট্রিটমেন্ট যেটা চলবে আপনার ওভারিকে স্টিমুলেট করার জন্য, এবং থ্রু আউট দ্য টাইম আপনার যে ইউএসজি হবে, মানে সেটা টিভিএসই হবে হোপফুলি, নর্মাল ইউএসজিতে তো বোঝাটা একটু ডিফিকাল্ট, তো সেটাতে আপনার মোটামুটি আপনি ধরে রাখুন যে 30 থেকে 40,000 টাকা খরচ হবে। নেক্সট হচ্ছে এগ কালেকশন। এগ কালেকশনের জন্য আপনার খরচ হবে 50 থেকে 70,000 টাকা। এবং ফাইনাল স্টেপে হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যেখানে আপনার এগকে ফ্রোজেন করে রাখবে, সেইটার জন্য 1 বছরের জন্য খরচ হবে মোটামুটি 40,000 থেকে 50,000। নেক্সট স্টেপে হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যেখানে এগটাকে ফ্রোজেন করে রাখা হবে, সেক্ষেত্রে আপনার খরচ হবে মোটামুটি 40,000 থেকে 50,000। এবং এইটা কিন্তু বিভিন্ন স্টেট টু স্টেট, বিভিন্ন ক্লিনিক টু ক্লিনিক একটু এদিক ওদিক হতেই পারে। আমি অ্যাভারেজ একটা কস্ট আপনাদের বললাম। সব মিলিয়ে যদি বলি মোটামুটি 1.5 থেকে 2 লাখ কিন্তু ধরেই রাখুন আপনার এই প্রসেসের থ্রু আপনাকে স্পেন্ড করতে হবে। এবার হচ্ছে এটা সাকসেস রেট। সাকসেস রেট বেসিক্যালি এটার অনেক কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তো মানে মহিলার বয়স, কোন সময় করাচ্ছেন, তার অন্য কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের নানা রকম সমস্যা হতে পারে। তো মোটামুটি সাকসেস রেট হচ্ছে 15 থেকে 30% আপনি সাকসেস হবেনই। আশা করছি আজকে আমি এনাফ ইনফরমেশন দিতে পেরেছি এগ কীভাবে ফ্রিজিং করা হয়, কী রকম কী খরচ হতে পারে, আপনার কী সমস্যা হতে পারে, কী সুবিধা হতে পারে সব। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন হয়তো যে এই প্রসেসের থ্রু যেতে চায়, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।